শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা থার্মোডাইনামিক্স তথা তাপগতিবিদ্যা যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি আমি শুরু করছি এবং এই অধ্যায়টার উপরে তোমাদের দ্বিতীয় যে সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটা দেওয়া হয়েছে। সুতরাং আমি আজকের যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা সবাই মনোযোগ সহকারে যদি শোনো এবং বোঝো তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টটা লেখা তোমার কাছে একেবারেই সহজ এবং খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। তো এখানে দেখো, এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে, দেখো আমি এখানে একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই যে বিষয়টা, এখানে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, অভ্যন্তরীণ শক্তির ধারণা আছে, এরপরে সিস্টেমে তাপ, অভ্যন্তরীণ শক্তি, সম্পন্ন কাজ, এই বিষয়গুলোর ধারণা এখানে শিখন ফলে বলা আছে বা এই বিষয়বস্তুগুলো তারা ব্যাখ্যা করতে পারবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা আছে, তাপগতিবিদ্যার যে বিভিন্ন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলোতে প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে ব্যবহারটা, এই ব্যবহারটা আমরা এই তাপগতি প্রক্রিয়ায় কিভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়গুলো আজকের ক্লাসটার মূল আলোচ্য বিষয়। তো আমরা শুরুতে সরাসরি ক্লাসে যাচ্ছি। আর এই পয়েন্টগুলো যদি ভালো করে বোঝো তাহলে এই যে লেখচিত্র দিয়ে যে পয়েন্টগুলো, যে প্রশ্নগুলো এখানে বলা আছে এগুলোর উত্তর তুমি ইজিলি বের করতে পারবে, খুবই সহজ। আচ্ছা, তো শুরুতে আমাদের যেটা জানতে হবে যে তাপগতিবিদ্যা কাকে বলে। তাপগতিবিদ্যা বলতে বোঝানো হয় যে পদার্থবিজ্ঞানে যে শাখায় তাপ এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ তাপশক্তি এবং কাজ। কাজ মানে কি, আসলে কাজ বলতে কি বোঝানো হয়? কাজ হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি বলা হয়। তো তাপ এবং কাজ, আমরা যান্ত্রিক শক্তি আমরা আপাতত বাদ দিয়ে দিই। তাপ এবং কাজের সম্পর্ক নিয়ে যে গতিবিদ্যায় আলোচনা করা হয়, পদার্থবিজ্ঞানে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেই শাস্ত্রটার নামই হচ্ছে তোমার তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যার সংজ্ঞা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপশক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় তাপগতিবিদ্যা। তো এখন এই তাপগতিবিদ্যা অধ্যায়টায় মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস নিয়ে আমরা আলোচনা করব, যেটা অলরেডি আমরা ফার্স্ট ইয়ারে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে অধ্যায়, সেই অধ্যায় থেকে আমরা বেশ কিছু জিনিস আমরা শিখে এসেছি। সেই কনসেপ্ট গুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। এখন বলো তো, আমরা গ্যাসকে সাধারণত কি প্রিজার্ভ করার জন্য কি একটা পাত্র ব্যবহার করি না, বা একটা সিলিন্ডার বা একটা যে কোনো কিছুর মধ্যে গ্যাসকে আমরা প্রিজার্ভ করি বা সংরক্ষণ করি। তো গ্যাসকে যে পাত্রে রাখা হয় এই পাত্রটাকে তোমার কি বলা হয়? সিস্টেম। তাহলে সিস্টেমের সংজ্ঞা হলো, গ্যাসকে যে নর্মাল ভাষায় ভালো করে ভাষা যদি লিখতে চাও তাহলে দেখবা যে ভৌত জগতের যে বিশেষ অংশটি পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়। তো পরীক্ষা নিরীক্ষা, গ্যাসকে আমরা পরীক্ষা নিরীক্ষা কোথায় করব বলো তো? খোলা স্থানে রেখে কি গ্যাসকে খোলা স্থানে রেখে কি পরীক্ষা নিরীক্ষা করা যাবে, নাকি গ্যাসকে একটা স্থানে আবদ্ধ করতে হবে? তাহলে নিশ্চয়ই একটা গ্যাসকে একটা স্থানে আবদ্ধ করতে হবে। তো গ্যাসকে আমরা কোন স্থানে আবদ্ধ করি? একটা পাত্রের মধ্যে আমরা আবদ্ধ করি। তো এই জন্য বলা হয় যে তোমার গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রটাকে বলা হয় তোমার সিস্টেম। অথবা তোমরা পরীক্ষা যদি কখনো আসে তাহলে বলবে যে ভৌত জগতের যে বিশেষ অংশটি পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয় তথা গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রকেই বলা হয় তোমার সিস্টেম। তো সিস্টেমের কনসেপ্ট, ব্যাপারটা, সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে সবাই? সিস্টেম কাকে বলে? আচ্ছা, এবারে এই সিস্টেমের চারপাশে যা কিছু থাকে সেটাকে বলা হয় তোমার পরিবেশ। বলো কি বলতে চাচ্ছ? কই স্যার, আমি না মানে অ্যাসাইনমেন্টে হচ্ছে কোশ্চেন না লিখে অ্যানসারগুলো লিখছি। এখন যদি আমি ফ্রন্ট পেজে শুধু আলাদা মেসেজ দিয়েছি সেটা ভালো করে পড়ে সেই অনুসারে তুমি ফলো করো। হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে আমাকে কল করবে। আচ্ছা, তাহলে ক্লাসের মধ্যে এগুলো প্রশ্ন করো না। আচ্ছা, তাহলে সিস্টেম কাকে বলে সেটা আমরা জানলাম। আর এই সিস্টেমের চারপাশে যা কিছু থাকবে সবগুলোকে আমরা কি বলবো? পরিবেশ বা পরিপার্শ্ব বলবো আমরা এটাকে। যেমন আমরা যদি একটা পাত্রে গ্যাস রেখে দিই তাহলে এই পাত্রটাকে আমরা কি বলবো বলো তো? সিস্টেম। আর এই সিস্টেমের চারপাশে যা কিছু থাকবে সবগুলোকে আমরা কি বলবো? সারাউন্ডিংস তথা পরিবেশ, এনভায়রনমেন্টও বলতে পারো তোমরা। তাহলে আমরা গ্যাসকে যে পাত্রে রেখে দিব সেই পাত্রটার নামই হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেমের চারপাশে যা কিছু থাকবে সবগুলোকে আমরা একত্রে কি বলবো? পরিবেশ বলবো বা পরিপার্শ্ব বলবো। তো সিস্টেম আর পরিপার্শ্ব বা পরিবেশ, এই দুটার কথা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। এবারে এই সিস্টেম হচ্ছে তিন প্রকার, এখানে লিখে দিয়েছি আমি অলরেডি। একটা হচ্ছে খোলা সিস্টেম, ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম, ইংলিশে বলা হয় ক্লোজড সিস্টেম। আর তিন নাম্বারটা হচ্ছে বিচ্ছিন্ন মানে আইসোলেটেড সিস্টেম বলা হচ্ছে এখানে। তো ক্লোজ সিস্টেম, খোলা সিস্টেম কাকে বলে? সেটা হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে দুইটা কথা এখানে যুক্ত করে এটা বলা হচ্ছে। একটা হচ্ছে তোমার ভর এম, আর আরেকটা হচ্ছে তোমার এনার্জি ই। তো এই এনার্জি বলতে তাপশক্তি বোঝানো হয়। ভর বলতে পাত্রে তুমি যে গ্যাস নিবে সেটাকে বলা হয় সেই গ্যাসের ভর।
আর এই ই বলতে যে শক্তি বোঝানো হচ্ছে, এই শক্তি বলতে কোন শক্তিকে বোঝানো হচ্ছে? তাপ শক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে খোলা সিস্টেমের সংজ্ঞা হলো যে যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটারই বিনিময় করতে পারবে, ভরেরও বিনিময় করবে এবং তাপ শক্তি, এই দুইটারই বিনিময় করতে পারে, সেটাকে আমরা কি বলবো? খোলা সিস্টেম। আর বদ্ধ সিস্টেম পাত্রটা কি খোলা থাকবে? এখানে কি বলা হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ভর এবং শক্তি দুইটা কথা দিয়ে বলা হচ্ছে খোলা থাকবে। হ্যাঁ, খোলা না থাকলে তো হবে না, এটা নামই তো ওপেন। তাহলে সেখানে আবার কি কন্ডিশন বলা হচ্ছে? দুইটা কন্ডিশন বলা হচ্ছে, যে একটা হচ্ছে ভরের বিনিময় হতে হবে এবং আরেকটা এনার্জি তাপ শক্তির বিনিময় হতে হবে। তবে এটা যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, যে আমরা যে পানির পাত্র, যে পাতিলে যে পানি গরম করা হয়, তো উপরে মুখটা তো সাধারণত খোলাই রাখা হয়, তাই না? তো তাহলে পানির পাত্রটা কি একটা সিস্টেম। তো সেখানে যখন হিটেড করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে উপর থেকে পানি কি হয়? বাষ্পীভূত হচ্ছে। তাহলে এখন এখান থেকে বলো তো, পানি বাষ্পীভূত হলে পানির পরিমাণ আগে যা ছিল সেটা থাকবে, না পানির পরিমাণ কমে যাবে? কমে যাবে। তাহলে পানির ভর কমে যাচ্ছে। তাহলে ভর কোথায় যাচ্ছে? তাহলে সিস্টেম থেকে পরিবেশে যাচ্ছে, রাইট? আর এখানে তাপ শক্তিরও কি হচ্ছে? বিনিময় হচ্ছে পরিবেশের সাথে। তার মানে কোন খোলা পাত্র যেটা, সেটাকে আমরা কি বলবো? খোলা সিস্টেম বলবো। তাহলে খোলা সিস্টেমের ক্ষেত্রে ভর এবং এনার্জি দুটারই কি হবে? বিনিময় হবে। এবারে চলে আসো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে ভরের বিনিময়টা হবে না, কিন্তু এনার্জির বিনিময়টা হবে। তার মানে আমার ওই যে পাত্রটা যদি তোমার একদম বদ্ধ রাখা হয়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু পদার্থ বের হতে পারবে না। ফলে ওখানে পদার্থের পরিমাণ স্থির থাকবে, গ্যাস এখান থেকে বের হতে পারবে না বদ্ধ পাত্র থেকে। ফলে তোমার এখানে ভরের কোনো পরিবর্তন হবে না, পরিবেশের সাথে ভরের সিস্টেমের এক্সচেঞ্জ হবে না। কিন্তু সেখান থেকে কিন্তু এনার্জি অর্থাৎ তাপ শক্তি কিন্তু বিকিরণ প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়া সেখান থেকে বের হতে পারে। তাহলে এই জাতীয় যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? বদ্ধ সিস্টেম বলবো। আর বিচ্ছিন্ন মানে আইসোলেটেড বলা হচ্ছে, যেটা পরিবেশ থেকে একদম বিচ্ছিন্ন বা আলাদা। তো যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটারই বিনিময় করতে পারে না, এই সিস্টেমটাকে বলা হচ্ছে তোমার বিচ্ছিন্ন সিস্টেম। ঠিক আছে? তো বাস্তবে আসলে আদর্শ বিচ্ছিন্ন সিস্টেম নাই বললেই চলে, তবে কিছু কিছু সিস্টেমকে বিচ্ছিন্ন সিস্টেম হিসেবে কল্পনা করা হয় মাত্র। যেমন আমরা এই যে তোমার ধরো শীতকালে যে আমরা চা বা পানি গরম রাখার জন্য যে থার্মোফ্লাস্ক ইউজ করি, তো সেখানে যে পানি বা চা রাখা হয়, সেটা অনেক সময় কিন্তু এটা গরম থাকে। তার মানে এটা আবার এটা যেহেতু মুখবদ্ধ, আর চারপাশে কিন্তু এটা কুপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত। তার মানে পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না বললেই চলে। কিন্তু অনেক সময় পরে দেখা যায় যে এটা আস্তে আস্তে কি হয়ে যায়? ঠান্ডা বা শীতল হয়ে যায়। তো সেটা আদর্শ বিচ্ছিন্ন সিস্টেম এই পৃথিবীতে নাই। এইগুলোকে তোমার কল্পনা করা হচ্ছে মাত্র। তার মানে আমার বিচ্ছিন্ন সিস্টেম বলতে বোঝানো হচ্ছে যে পরিবেশের সাথে তার ভর এবং শক্তি কোনোটারই কি হবে না? বিনিময় হবে না। এই জাতীয় সিস্টেমকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন সিস্টেম বলবো। তাহলে সিস্টেম কাকে বলে? সিস্টেমের যে প্রকারভেদ এবং এইগুলোর যে কনসেপ্ট, এইটা ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছে কিনা বলো? স্যার, বদ্ধ সিস্টেমের পাত্র কি কুপরিবাহী হবে? জি স্যার। আচ্ছা, এবারে চলে এসো তোমার এই সিস্টেম থেকে আমরা যেটা পরের টপিকে যাব, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বা অন্তঃস্থ শক্তি, ইন্টারনাল এনার্জি বলা হচ্ছে এটাকে। তো তুমি ধরো এখানে আমি একটা পাত্র নিয়েছি, দেখো এখানে পাত্রের উপরে একটা পিস্টন ইউজ করা হচ্ছে। এই পিস্টনের ধর্ম হলো, আদর্শ কেস আমরা বিবেচনা করবো, এই পাত্রের দেওয়ালের সাথে তার কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশনলেস তোমার এই তলটা। তো সেই তলের মানে এই সিলিন্ডারের গা বেয়ে এই পিস্টনটা উপরে নিচে কি হতে পারে? আপ ডাউন হতে পারে। চাপ দিলে নিচের দিকে যাবে, আবার চাপ অপসারণ হলে আবার এটা উপরের দিকে যাবে। তো সেখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণটা আমরা এখানে আপাতত বিবেচনা করব না। আচ্ছা, এখন বলো তো এই গ্যাস পাত্রের মধ্যে যে তুমি গ্যাস নিয়েছো, এই গ্যাসীয় অণুগুলোর কয় ধরনের গতি হতে পারে বলো তো? আমরা পড়ে আসছি ফার্স্ট পার্টে 3 ধরনের গতি হতে পারে। একটা হচ্ছে তোমার ট্রান্সলেশনাল মোশন, এরপরে হচ্ছে রোটেশনাল মোশন, আর আরেকটা হচ্ছে অসিলেটরি মোশন। তাহলে এই গতিগুলোর অণুগুলোর মধ্যে কি এক ধরনের শক্তি উৎপন্ন হবে না? এই শক্তিটার নামই হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। অর্থাৎ পাত্রস্থিত গ্যাসীয় অণুগুলোর চলন গতি, ঘূর্ণন গতি এবং স্পন্দন গতির কারণে যে শক্তি উৎপন্ন হয় বা যে শক্তিটা থাকে, সেই শক্তিটার নামই হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। তো বলো, অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি কাকে বলে? কে পারবে বলো? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার একবার বলবেন? 2 বার বলা হয়ে গেছে অলরেডি। পাত্রস্থিত গ্যাসীয় অণুগুলোর চলন গতি, ঘূর্ণন গতি এবং স্পন্দন গতি, অসিলেটরি মোশন যেটাকে বলা হয়, গতির কারণে গ্যাসীয় অণুগুলোর মধ্যে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে বলা হয় তোমার অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি।
গ্যাসীয় অণুগুলোর মধ্যে 3টা গতি আছে, ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে। এটা হচ্ছে চলন গতি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি, আর আরেকটা হচ্ছে তোমার স্পন্দন গতি। ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন। তাহলে এই যে মোশনগুলো, এই মোশনগুলোর কারণে এই মোশনগুলো কেন তৈরি হচ্ছে? তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা শক্তি আছে, এনার্জি আছে। ওই এনার্জিটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। ওই এনার্জিগুলোর কারণে এই গতিগুলো তোমার তৈরি হচ্ছে এখানে, এই গ্যাসীয় অণুগুলো। তাহলে এই চলন গতি, ঘূর্ণন গতি এবং তোমার স্পন্দন গতির কারণে গ্যাসীয় অণুগুলোর মধ্যে যে শক্তিটা জমা থাকে বা উৎপন্ন হয়, সেই শক্তিটাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ শক্তি বলবো। তো অভ্যন্তরীণ শক্তিকে নরমালি আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ দিয়ে। তো বাস্তবে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এক্স্যাক্টলি মেজার করা সম্ভব হয় না। এই জন্য আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মেজার করতে পারি, যার জন্য এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় ডিইউ দিয়ে লিখবো। তো এই ডিইউটা নির্ভর করে, এটা একটা সমীকরণ আছে, সমীকরণটা আপাতত মুখস্থ করো, পরের সময় যখন আমরা ভালোভাবে পড়াবো সেকেন্ড পার্ট, তখন এখানে এগুলো বোঝানো হবে। এখানে এই এনটাকে বলা হচ্ছে মোল সংখ্যা, আর সিভি কে বলা হয়, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার সিপি, আর একটাকে বলা হচ্ছে তোমার সিভি। তোমরা কি আপেক্ষিক তাপের নাম শুনেছো? গ্যাসের ক্ষেত্রে নরমালি আপেক্ষিক তাপ, আর গ্যাসের ক্ষেত্রে এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। গ্যাস আপেক্ষিক তাপ বলতে বোঝানো হয় যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। মনে আছে? দেখো তো এই বিষয়গুলো কি তোমাদের জানা আছে? এই যে আপেক্ষিক তাপ সি, বা তোমরা মনে হয় এস দিয়ে পড়ে এসছো, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এটা মনে পড়ে কিনা, কিউ ডিভাইডেড এম ইনটু ডেল্টা থিটা। এগুলো কি মনে পড়ে? দেখো তো। জি স্যার। আচ্ছা, তো আমরা গ্যাসের ক্ষেত্রে আর ভর দিয়ে বলবো না, হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে আমরা কি দিয়ে বলবো? মোল সংখ্যা দিয়ে বলবো। তাহলে এই জন্য তোমার এই গ্যাসের ক্ষেত্রে মানে মোলার আপেক্ষিক তাপ বলা হয় এটাকে। অন্য ক্ষেত্রে আমরা ওটাকে আপেক্ষিক তাপ বলবো, আর গ্যাসের ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? মোলার আপেক্ষিক তাপ। তো সেই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিপি আর একটা সিভি। ভালো করে শোনো, সিপিটা হচ্ছে তাপ স্থির রেখে, এই সিপির ক্ষেত্রে আমার স্থির রাখতে হবে চাপ, প্রেসার। তাহলে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তার মানে আমরা সিপি দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে, আচ্ছা আমি উপরে লিখতেছি, তাহলে সিপি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, ক্যালকুলাসের ভাষায় আমরা এখানে একটু লিখবো ডিকিউ ডিভাইডেড এন। ওই ভরের জায়গায় আমাদের এখানে মোল সংখ্যা চলে আসবে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে। তাহলে যদি কেলভিনে বলা হয়েছে, এই জন্য আমরা এখানে কি দিয়ে লিখবো? ডিটি দিয়ে লিখবো। ডেল থিটা, ডেল থিটাটা তোমার ওই যে সেলসিয়াস স্কেলের মান, তাই না? আমরা কেলভিনে আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে প্রকাশ করি। তাহলে ক্যালকুলাসের ভাষায় আমরা সিপি পেয়ে গেলাম ডিকিউ ডিভাইডেড ডিটি। তাহলে সিভি ইকুয়াল টু আমরা কি কি লিখতে পারি বলো? তাহলে সিভির ক্ষেত্রে কাকে স্থির রাখতে হবে বলো? চাপ, আয়তন স্থির রাখতে হবে। তাহলে আয়তন স্থির রেখে, হ্যাঁ, আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় তোমার সিভি। তার মানে সংজ্ঞা ওটাই ডিকিউ ডিভাইডেড এন ইনটু ডিটি। তাহলে এখানে কিন্তু সিভির ক্ষেত্রে কন্ডিশন হলো আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ, আর সিভির ক্ষেত্রে, সিপির ক্ষেত্রে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাই হচ্ছে তোমার সিপি। তাহলে সিপি এবং সিভির ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এখন এই যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিপি বা সিভি এটা কনস্ট্যান্ট, ধ্রুবক, এটার মান পরিবর্তন হয় না। আর পাত্রে যে গ্যাস নিয়েছো এন, এটাও কি কনস্ট্যান্ট, মোল সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে বলো তো এন সিভি দুইটাই কি রাশি? কনস্ট্যান্ট রাশি। তাহলে কি আমরা বলতে পারি না ডিইউ সমানুপাতিক ডিটি? তার মানে কি আমার এখানে তাপমাত্রা যদি পরিবর্তন হয়, যে ধরো আমার আগে তাপমাত্রা ছিল টি1, এখন তাপমাত্রা পরিবর্তিত হয়ে গেল টি2। পাত্রে তুমি গ্যাস নিয়েছো, এখন তুমি হিটেড করছো, তো হিটেড করলে তো এন আর সিভি তো পরিবর্তন হবে না। বদ্ধ সিস্টেমে পাত্র, গ্যাসকে তো সাধারণত আমরা বদ্ধ পাত্রে রেখে দিই, তো সেক্ষেত্রে তোমার এখানে কি হবে? তাহলে তোমার যদি হিটেড করা হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো? ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? টি2 মাইনাস টি1 কি লেখা যায়? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো? একটা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপরে নির্ভর করে বলো? এখান থেকে বলো। তাপমাত্রার উপর। তাপমাত্রার উপরে নির্ভর করে। শুধুমাত্র তাপমাত্রার উপর, শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করে। তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি কি হবে? পরিবর্তন হবে। এনসিভি কনস্ট্যান্ট, এগুলো আমরা পরে সময় দিয়ে পড়াবো, আপাতত একটু মনে রাখার চেষ্টা করো। এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে তোমাদের অ্যাসাইনমেন্টে, অভ্যন্তরীণ শক্তি, এটা দিয়ে বের করতে হবে ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি, এটা দিয়ে বের করতে হবে। যেখানে ডিটি মানে কি? ডিটি মানে হচ্ছে টি2 মাইনাস টি1, ফাইনাল তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা। তো ইনিশিয়াল তাপমাত্রা টি1 আর ফাইনাল তাপমাত্রা হচ্ছে টি2। তাহলে ডিটি মানে তাপমাত্রা পরিবর্তন, তার মানে আমরা কি লিখতে পারি? টি2 মাইনাস টি1।
তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কার উপরে নির্ভর করে? তাপমাত্রা পরিবর্তনের উপরে নির্ভর করে। তাপমাত্রা পরিবর্তন যদি না হয় তাহলে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। তো এই কনসেপ্টটা এই পর্যন্তই পড়ো। অভ্যন্তরীণ বা অন্তঃস্থ শক্তি কাকে বলে এবং সেটা কোন সমীকরণ দিয়ে বের করা হয় সেই সমীকরণটার ব্যাপারে আমি এতক্ষণ কথা বললাম। এবারে চলে আসা আমরা গ্যাসকে যে পাত্রে রেখে দিলাম, এই যে ধরো এই পাত্রে আমরা গ্যাসকে রেখে দিয়েছি, এখন বলো তো পিস্টনকে যদি চাপ দেওয়া হয়, আমি চাপ দিচ্ছি, আচ্ছা তাহলে বলো আমি পিস্টনের উপরে চাপ দিয়ে আমি দিয়েছি, তাহলে আমি কে বলো? আমি কি? আচ্ছা বলতে পারো না, আমি হচ্ছে পরিবেশ, পরিপার্শ্ব, এজেন্টের কথা ভুলে যাও, এখানে নতুন নাম এসছে, তাহলে পরিবেশ। তাহলে পরিবেশ পিস্টনের উপরে বল প্রয়োগ করেছে, তাহলে পিস্টন কোন দিকে যাবে? নিচের দিকে নেমে যাবে। আচ্ছা তাহলে পরিবেশ যখন পিস্টনের উপরে চাপ প্রয়োগ করে তখন এটা গ্যাসের আয়তন সংকুচিত হয়ে যায়। আচ্ছা এখন বলো তো আমি এটাকে চাপ দিয়ে আমি আমার বলটা সরিয়ে নিলাম, বাহ্যিক বলটা সরিয়ে নেওয়া হলো, তাহলে পিস্টন কি আগের স্থানে থাকবে, মানে ওই স্থানে থাকবে, নাকি গ্যাসের অণুগুলোর গতি বেড়ে যাওয়ার কারণে এই গ্যাসের অণুগুলো পিস্টনের উপরে বল প্রয়োগ করবে? বলো। তাহলে বল প্রয়োগ করলে পিস্টন কি তার ওই আমি যে জায়গায় আমি নিচে নিয়ে গিয়েছিলাম সেখানে থাকবে, নাকি কিছুটা উপরের দিকে উঠে যাবে? কিছুটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এখন বলো তো এই যে এটা যে উপরের দিকে উঠে যাচ্ছে তখন সেক্ষেত্রে কে কাজ করেছে? আর আমি যখন বল প্রয়োগ করেছিলাম পিস্টনকে নিচে নিয়ে গিয়েছি তখন কে কাজ করেছে? বলো, ভালো করে সুন্দর করে কথাগুলো বলবে। আপনি যখন পরিবেশ কাজ করেছে। কার উপরে? যখন সিস্টেমের উপরে। তাহলে দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে সিস্টেম পরিবেশ সিস্টেমের উপরে কাজ করবে, তখন গ্যাসের আয়তন কি হয়? এই কনসেপ্টগুলো মাথায় নিতে হবে, সংকুচিত হয়। আর যখন সিস্টেম নিজে পরিবেশের উপরে কাজ করতেছে, এখন প্রশ্ন হলো সিস্টেম কার বিনিময়ে কাজ করবে বলো তো? সিস্টেমের এনার্জি কোথায়? ওই যে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি, ওই গ্যাসীয় অণুগুলোর যে বিভিন্ন গতির কারণে যে এনার্জিটা আছে সেই এনার্জির কারণে তোমার কি হবে, এই গ্যাস মানে সিস্টেম নিজে কি করবে? পরিবেশের উপরে কাজ করবে, করে এই পিস্টনটাকে কি করবে? ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে দিবে। তাহলে এখন আমরা এখানে যদি একটা সামারি করতে চাই তাহলে এখানে দুইটা কাজ পাচ্ছি আমরা। একটা হচ্ছে যে তোমার পরিবেশ সিস্টেমের উপরে কাজ করলে গ্যাসের আয়তন কমে যাবে, আর সিস্টেম যদি তার অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে পরিবেশের উপরে কাজ করে তাহলে গ্যাসের আয়তন কি হবে? প্রসারিত হবে। দেখো তো এই কনসেপ্টটা বুঝতে পেরেছে কিনা? তার মানে গ্যাসের আয়তন সংকোচনও হতে পারে, আবার কি হতে পারে? প্রসারণও হতে পারে, আয়তন কম বেশি হতে পারে। তাহলে আয়তন কম বেশি এটা কার উপরে নির্ভর করবে? সেই কনসেপ্টটা এতক্ষণ বোঝানো হলো। তো এই যে গ্যাসের সংকোচন বা প্রসারণের যে কৃত কাজ, এই কাজ বের করার নরমাল একটা সমীকরণ আছে, সমীকরণটা একটু মনে রাখবে, পরবর্তীতে আমরা আর এছাড়াও আরো অনেকগুলো সমীকরণ আছে সেগুলো আমরা পরে পড়াবো। dw that is equal to p into dv, এটা হচ্ছে নরমাল কাজ বের করার নরমাল একটা সমীকরণ, ফান্ডামেন্টাল একটা সমীকরণ, কিন্তু এটা কিন্তু সব জায়গায় ব্যবহার করলে হবে না। এই সমীকরণকে ব্যবহার করে ওই যে বিভিন্ন যে তাপগতীয় প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু কাজের সমীকরণ আলাদা আলাদা সমীকরণ আছে, সেগুলো আমি করাবো তোমাদের, পরে করাবো। আপাতত এই সমীকরণটা একটু মনে রাখো যে কাজ বের করার ফর্মুলা হলো নরমাল সমীকরণ, ছোট একটা সমীকরণ। তো যেমন আমরা বলি না কাজ W = Fs, তো সেক্ষেত্রে এখন কাজ কি সবসময় আমরা W = Fs ইউজ করি নাকি আরো অনেকগুলো ফর্মুলা আছে? তো এটার ক্ষেত্রে আরো অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো আমি করাবো, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আমি পড়াবো তোমাদের। আচ্ছা এখন এই সমীকরণ থেকে বলো তো dw মানে হচ্ছে কাজ, তো এখানে p dv, তো p মানে হচ্ছে চাপ আর dv মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তার মানে আমার এখানে গ্যাসের ক্ষেত্রে এখানে চাপকে স্থির ধরা হয়েছে, কিন্তু বাস্তবে চাপ স্থির নাও থাকতে পারে, চাপ পরিবর্তনও হতে পারে। তো চাপ যদি পরিবর্তন হয়, আয়তন যদি পরিবর্তন হয়, তাহলে কাজ বের করার জন্য ইন্টিগ্রেশন করে বের করতে হবে, সেগুলো আমি পরে করাবো। আচ্ছা আপাতত আমরা এই নরমাল সমীকরণটা নিয়ে একটু কথা বলবো। চাপ হচ্ছে কনস্ট্যান্ট আর ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন বলো তো ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনাল আয়তন মাইনাস ইনিশিয়াল আয়তন। আচ্ছা বলো তো গ্যাসের ক্ষেত্রে যদি আয়তনের পরিবর্তন না হয়, ধরো V1 আর V2 যা সেম, ভিভি দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? 0 হয়ে যাবে। তো ডিভি যদি 0 হয় তাহলে ডিডব্লিউ কত হবে? 0 হবে। এই কনসেপ্ট ব্যবহার করে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে তার প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরে এটা ডিডব্লিউ আমি পরে বলছি, আপাতত কনসেপ্ট গুলো আগে নাও। তাহলে আমার গ্যাসের ক্ষেত্রে কাজ হতে হলে অবশ্যই কিসের পরিবর্তন হতে হবে বলো? আয়তনের পরিবর্তন হতে হবে, চাপের পরিবর্তন হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ফান্ডামেন্টাল যে বিষয়টা অবশ্যই আয়তনের কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আয়তনের পরিবর্তন না হলে, অর্থাৎ তোমার ওই যে পিস্টনের সরণ হতে হবে, সরণ না হলে তো কাজ হবে না, তাই না? তাহলে পিস্টনের সরণ হতে হবে। তো সরণ মানে কি?
পিস্টন হয় নিচে নেমে যাবে অথবা উপরে উঠে যাবে, তখন গ্যাসের আয়তনে পরিবর্তন হবে। আর আয়তনের যখন পরিবর্তন হবে তখনই গ্যাসের ক্ষেত্রে কি হবে, কাজ হবে। দেখা যায় কনসেপ্টটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। এবারে আমি নিচের দিকে, আচ্ছা নিচে আমি যাচ্ছি, নিচে একটা তোমার লেখচিত্র দেখাবো, কে পারে একটু বলো তো, চিন্তা করে উত্তরটা দিবে। ধরো এটা আয়তন ভি আর এটা হচ্ছে তোমার চাপ পি। ধরো এরকম একটা লেখচিত্র আমি দেখালাম, বলো তো এটা কি দেখানো হচ্ছে? বলো তো এই লেখ থেকে আমি কি বলতে পারি? বলো, আয়তনে পরিবর্তন হয়েছে বাট চাপের কি পরিবর্তন হয়েছে এখানে? না স্যার। না স্যার। চাপ স্থির আছে, এটা একটা সমচাপ প্রক্রিয়া। তো আমি এখানে এটার উপরে দুটা বিন্দু নিলাম, ধরো এটা একটা বিন্দু নাম দিলাম পি, এই বিন্দুটাকে নাম দিলাম ধরো তোমার কিউ। তো পি কিউ থেকে আমরা আয়তন অক্ষের উপরে লম্ব টেনে দিলাম। তো ধরো এটা আর আর এটা হচ্ছে ধরো তোমার এস। তাহলে বলো তো এই যে পি কিউ থেকে যে লম্ব টানা হলো আয়তন অক্ষের উপরে, সেখান থেকে দেখো তো একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি হচ্ছে না? এই যে ক্ষেত্র তৈরি হচ্ছে, হ্যাঁ স্যার। জি স্যার। এই ক্ষেত্রে জি স্যার। ক্ষেত্রফল কি নির্দেশ করে সেটা শর্টকাট আমি একটু বলবো। এই ক্ষেত্রে ক্ষেত্রফল দেখো পি কিউ আর এস, এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বলো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ স্যার। এখন চিত্র থেকে বলো, কুইক রেসপন্স করবে। দৈর্ঘ্য মানে কি বলো? দৈর্ঘ্য মানে হচ্ছে ধরো পিএস ইনটু প্রস্থ মানে হচ্ছে তোমার এ আর এস PQ। বা এস আর। তো পিএস মানে এই ভার্টিক্যাল অক্ষে কোনটা দেওয়া আছে বলো, চিত্র থেকে বলো। ওয়াই অক্ষ দেওয়া আছে। ভেরি ব্যাড, চাপ দেওয়া আছে, এটা হচ্ছে পি। পিএস এর পরিবর্তে আমরা দেখি চলে আসবে পি। ওয়াই অক্ষ কোত্থেকে পাচ্ছে এখানে? ওয়াই অক্ষে কি দেওয়া আছে সেটা বলতে হবে না, সারা জীবন কি ম্যাথ নিয়ে বসে থাকবে? আর এস আর, এস আর মানে কি দেখো, আয়তনে পরিবর্তন। আয়তন দেওয়া আছে। এখানে একটা আয়তন পাবে V2 আর এই জায়গায় একটা আয়তন পাবে V1। তার মানে আমরা কি লিখতে পারি না, V2 মাইনাস V1, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, P ইনটু DV লিখতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, DW। উপরে যাও, DW। এই যে দেখো DW ইকুয়াল টু P ইনটু DV। জি স্যার। তো কি শিখলাম বলো, রেসপন্স করো। তাহলে আমরা কি শিখলাম এই স্টাডি থেকে, কি শিখলাম আমরা বলো? এই কনসেপ্টটা লাগবে অ্যাসাইনমেন্ট করতে গেলে। আয়তন বনাম চাপের লেখচিত্রে চাপ বনাম, উপরেরটা আগে বলতে ক্ষেত্রফল হয়। চাপ বনাম আয়তন লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় তাকে নির্দেশ করে, কৃত কাজ নির্দেশ করে। দ্যাট ইজ ইকুয়াল টু কৃত কাজ। এই কনসেপ্টটা মনে রাখবে, এটা এটা না জানলে তুমি ওই অ্যাসাইনমেন্ট করতে পারবে না। তাহলে আমরা যেটা জানলাম যে তোমার চাপ বনাম আয়তন লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় তাকে নির্দেশ করে, কাজ নির্দেশ করে। ঠিক আছে, কৃত কাজ নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা এখানে গ্যাসের ক্ষেত্রে গ্যাস সংকোচন বা প্রসারণে যে কৃত কাজ, সেই কাজের ব্যাপারটা আমরা এখানে জেনে গেলাম। এবং আমরা লেখ থেকে পি বনাম ভি লেখচিত্রের যে ক্ষেত্রফল তা কি নির্দেশ করে সেটা আমরা এখান থেকে স্পষ্টত জেনে গেলাম, যে এটা কি নির্দেশ করে, কৃত কাজ নির্দেশ করে। আচ্ছা, এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চলে যাব। প্রথম সূত্রে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার জুলের সূত্র আর একটা হচ্ছে ক্লসিয়াসের সূত্র। তো জুলের সূত্রে আমি আপাতত যাব না, ওটা আমাদের অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট নয়। আমাদের ক্লসিয়াস যে সূত্রটা সেটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো এখন আমরা দুইটা জিনিস পড়েছি, একটা হচ্ছে সিস্টেম আর একটা পরিবেশ। তো বলো তো, কোন সিস্টেমে যদি আমি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলাম, ক্যালকুলাসের ভাষায় লেখা হচ্ছে ডিকিউ। তো এই সরবরাহকৃত তাপটা দুইটা অংশে ব্যয় হয়। একটা হচ্ছে যে তোমার সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটার পরিবর্তনে ব্যয় হবে, আর বাকি যে শক্তিটা থাকবে সেই শক্তিটা তোমার ওই যে পিস্টনের যে অবস্থান, এই অবস্থার পরিবর্তনে ব্যয় হবে। তো বলো তো, পিস্টনের অবস্থান পরিবর্তনে যদি ব্যয় হয়, তার মানে এখানে কি হচ্ছে, পিস্টনের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে এখানে গ্যাসের আয়তন বা আয়তনের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আয়তনে পরিবর্তন হওয়া মানে কি, এখানে কি কাজ হবে কি হবে না বলো? হবে। কাজ হবে। তার মানে বাকি শক্তিটা তাহলে কি করবে, এখানে বহিস্থ কাজ বা কাজ সম্পাদনে ব্যয় হবে। তাহলে আমার সাপ্লাই শক্তি কিন্তু ডিকিউ। তাহলে এই ডিকিউটা দুইটা অংশে ব্যয় হচ্ছে, একটা হচ্ছে সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি আছে এই শক্তির পরিবর্তনে ব্যয় হচ্ছে, আর বাকি যে এনার্জি আছে সেই এনার্জি দ্বারা কি হবে, কাজ সম্পাদিত হবে। তাহলে এখন বলো তো, তাহলে ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিইউ প্লাস ডিডব্লিউ। দেখো এটার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা বলো? তাহলে এটা কিন্তু শক্তির নিত্যতা সূত্রের মধ্যে একটা রূপ। তারপরে প্রথম সূত্রটা, যে তুমি যে পরিমাণ শক্তি দিলে, ডিকিউ পরিমাণ শক্তি তুমি দিয়েছো, সেটা দুইটা অংশে এখানে কাজ করেছে। একটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কাজ করে মানে ব্যয় হয়েছে, আর বাকি যে এনার্জি, এই এনার্জি দ্বারা কি হচ্ছে, কাজ সম্পাদিত হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি না, ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ক্লসিয়াস প্রদত্ত। যে কোন সিস্টেমে যে পরিমাণ, কোন সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয়
তার কিছু অংশ দ্বারা ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয়, আর বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপরে কাজ সম্পাদন করে বা সিস্টেম কর্তৃক পরিবেশের উপরে কাজ সম্পাদিত হয়। এই সূত্রটাকে বলা হচ্ছে তোমার ক্লসিয়াসের সূত্র। সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি, dq দ্যাট ইজ ইকুয়াল টু du প্লাস dw। দেখো তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ক্লসিয়াস প্রদত্ত যে বিবৃতি এবং তার যে ম্যাথমেটিক্যাল রূপ, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখন আমরা স্যার হ্যাঁ বলো। শক্তি দিলে হচ্ছে আয়তনের পরিবর্তন হবে কেন? স্যার শক্তি দিলে হচ্ছে আয়তনের পরিবর্তন হবে কেন? এটা অলরেডি ব্যাখ্যা করা হয়ে গেছে, ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। শক্তি দেওয়া মানে এখানে তুমি হিটেড করছো, তাপ শক্তি আর কি। তো তাপ শক্তি দেওয়া হলে গ্যাসীয় অণুগুলোর কি তাপমাত্রা বেড়ে যাবে না? তো তাপমাত্রা বেড়ে গেলে এখন কি হবে বলো? তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে du দ্যাট ইজ ইকুয়াল টু গতি বেড়ে যাবে। mcv dt। তাহলে এই যে dt বেড়ে যাচ্ছে, T2 মাইনাস T1, তাহলে তাপমাত্রা বেড়ে গেলে তো অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। গ্যাসীয় অণুগুলোর শক্তি বেড়ে যাওয়া মানে এই অণুগুলো কর্তৃক পিস্টনের উপরে বল বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে, ফলে এটা কি হবে, উপরের দিকে সরে যাবে, পিস্টনের অবস্থার পরিবর্তন হবে, কাজ হবে। জি স্যার। আচ্ছা, এখন এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা আমরা পড়লাম, এই সূত্র ব্যবহার করে আমরা দেখো পরবর্তী যে টপিকটা আছে, দেখো আমাদের কিন্তু এখানে শিখন ফলের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট ব্যাখ্যা করা হয়ে গেছে কিন্তু অলরেডি। এবারে আমরা লাস্টের যে পয়েন্টটা আছে, যে তাপগতিবিদ্যার বিভিন্ন যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলোতে প্রথম সূত্রের ব্যবহার করতে হবে। প্রথম সূত্র আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্রথম সূত্রটা হচ্ছে এই যে dq দ্যাট ইজ ইকুয়াল টু du প্লাস dw। তো 4টা তাপগতীয় প্রক্রিয়া আছে, 4টা। 1 নাম্বার যে প্রক্রিয়া, খুব গুরুত্ব সহকারে তোমরা একটু বলার চেষ্টা করবে, নামটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। সম উষ্ণ, উষ্ণ মানে কি বলো? সমউষ্ণ তাপমাত্রা। তো তাপমাত্রা সম মানে কি বলো? বলো, বলতে থাকো। সম মানে কি? তাহলে যে সমান। তাপগতীয় প্রক্রিয়ায় সমান থাকবে। তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা কি থাকে, স্থির থাকে, সেই প্রক্রিয়াকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে সমউষ্ণ প্রক্রিয়া dt দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে বলো? তাপমাত্রার পরিবর্তন হবে না, 0 হবে। স্থির 0 থাকবে। অর্থাৎ আমার এখানে T1 যা T2 ও তাই, T1 ইকুয়াল টু T2 হবে। তো T1 আর T2 যদি সমান হয় তাহলে dt কত হবে? 0 হবে। আর dt যদি 0 হয়, সো du দ্যাট ইজ ইকুয়াল টু আমরা জানি যে ncv dt দ্যাট ইজ ইকুয়াল টু অলসো 0। তার মানে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন শূন্য হওয়ার অর্থ যা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হওয়ার অর্থ তাই, কেননা অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা পরিবর্তনের উপরে নির্ভর করে। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানলাম বলো? যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু অন্যান্য রাশির কিন্তু আবার পরিবর্তন হবে, চাপ, আয়তন, আরো যে রাশিগুলো আছে সেগুলোর পরিবর্তন হবে, সেইটাকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। দেখা যায় এটা বুঝতে পেরেছি কিনা সবাই? সমউষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞাটা, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না কিন্তু অন্যান্য রাশিগুলোর পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে সেই কন্ডিশন অনুসারে আমরা dt ইকুয়াল টু কত লিখতে পারি? 0। তাহলে dt ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেইটা আবার অ্যাপ্লাই করে আমরা du ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। দেখো এটা বুঝতে পেরেছো কিনা এইটুকু? জি স্যার। এখন এই যে সমস্যা প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় প্রথম সূত্র ব্যবহার করতে হবে তোমাকে। তো প্রথম সূত্রটা আগে আমরা লিখে ফেলি। প্রথম সূত্রটা হচ্ছে dq দ্যাট ইজ ইকুয়াল টু কি জানি আমরা? du প্লাস dw, রাইট? du প্লাস dw দ্যাট ইজ ইকুয়াল টু du, এটার পরিবর্তে কত লিখবে? 0 প্লাস 0 dw দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি dq দ্যাট ইজ ইকুয়াল টু dw। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। বলো dq ইকুয়াল টু dw, তার মানে কি? তুমি এই সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করবে সেই পরিমাণ তাপ, দেখো তো কাজের সমান হয়ে যাচ্ছে না? তার মানে তুমি যে পরিমাণ তাপ সরবরাহ করেছো সেই পরিমাণ তাপ কাজে রূপান্তরিত হয়েছে, বলো? কাজে রূপান্তরিত হয়েছে। তার মানে অর্থাৎ তোমার সাপ্লাই শক্তি কাজে রূপান্তর হয়েছে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি বলো? আমরা যদি এখানে 100 জুল তাপ শক্তি সরবরাহ করি তাহলে সেখান থেকে কাজ পাওয়া যাচ্ছে কত জুল? 100 জুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই সমস্ত প্রক্রিয়া তৈরি করতে পারি তাহলে তুমি যে পরিমাণ এনার্জি দিলে সেই পরিমাণ এনার্জি আবার কাজে রূপান্তরিত হচ্ছে, তাহলে কোন একটা ইঞ্জিনের যে এফিসিয়েন্সি, দক্ষতা, সেটা কত পার্সেন্ট হয়ে যাবে এখানে? 100%। কিন্তু বাস্তবে সমস্ত প্রক্রিয়া তৈরি করতে গেলে অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো দেখে আমরা আজকে আপাতত যাব না। যদি তৈরি করা সম্ভব হয় তাহলে অবশ্যই কোন একটা ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট হবে? 100% হবে। তো যেহেতু সমস্ত প্রক্রিয়া আসলে আদর্শভাবে তৈরি করা সম্ভব হয় না, যার জন্য কোনো ইঞ্জিনের দক্ষতা আমরা 100% পেতে পারি না। তাহলে এখন বলো, এই যে dq দ্যাট ইজ ইকুয়াল টু dw, এই জিনিসটা কি আসলে বলো? এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কোন প্রক্রিয়ায়?
সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। দেখো এটা বুঝতে পেরেছি কিনা, এই যে তোমার ডিকিউ আর অরিজিনাল রূপ কিন্তু ওইটা উপরেরটা ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা হচ্ছে অরিজিনাল রূপ প্রথম সূত্র। কিন্তু তাপগতিবিদ্যার যে বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়াতে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা পেলাম কত, সেটা হচ্ছে তোমার ডিকিউ, আমি আবারও লিখছি ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। তার মানে এটার অর্থ হলো, এই বাক্যটার অর্থ হলো যে তুমি সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করবে ওই পরিমাণ তাপ কাজে রূপান্তরিত হবে। এই প্রক্রিয়াটা ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট হতে পারে? 100% হতে পারে। এখন হতে পারে কেন বলছি, কারণ আসলে বাস্তবে আসলে সমষ্ণ প্রক্রিয়া তৈরি করা খুবই কঠিন, কিন্তু যদি করা সম্ভব হয় একটা সময় হতে পারে, বিজ্ঞানীরা গবেষণা অ্যানালাইসিস করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনের দক্ষতা অনেক অনেক বেড়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখতে পেলাম, দেখো যে সমষ্ণ প্রক্রিয়া তুমি যে পরিমাণ তাপ দিবে সেই পরিমাণ তাপই কাজে রূপান্তরিত হবে, কাজে রূপান্তরিত হবে, এই কনসেপ্টগুলো মাথায় রাখো। এবং এই প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কি হয়ে গেল, ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়েছে, ডিডব্লিউ হয়েছে। তাহলে দেখো তো সমষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞা, কন্ডিশন এবং প্রথম সূত্রে যে রূপ এবং এখানে যে কিছু অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করলাম, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো। জি স্যার। এবারে চলে স্যার আসো এখানে এনসিভি এই জায়গাটা একটু বলা যাবে? এনসিভি কনস্ট্যান্ট অনেকবার বলা হয়েছে, এনসিভিটা কনস্ট্যান্ট, এনসিভিটা হচ্ছে কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে পাত্রে যে গ্যাস নিয়ে আছে মোল সংখ্যা দ্যাট ইজ কনস্ট্যান্ট, যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিভি কনস্ট্যান্ট। পরে আমরা করাবো এগুলো কিভাবে সিপির মান বের করতে হয়। তাহলে ডিউটা কার উপরে নির্ভর করে, তাপমাত্রা পরিবর্তনের উপরে নির্ভর করে। আমার তাপমাত্রা পরিবর্তনই তো নাই সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়া সংজ্ঞায়িত যে তাপগতিক প্রক্রিয়া সিস্টেমে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। সুতরাং ডিটি 0 হওয়ার কারণে ডিউ ইকুয়াল টু 0 হবে, আর এনসিভি কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসো 2 নম্বর যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। 2 নম্বরটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া। আচ্ছা প্রক্রিয়া কথাটা আমি আর লিখলাম না। রুদ্ধ বলতে বোঝানো হচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম বলতে বোঝানো হচ্ছে যে পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হবে না। আচ্ছা বলো তো, পরিবেশের সাথে যদি সিস্টেমের তাপের আদান প্রদান না হয় তাহলে এটা কি, অবশ্যই তাহলে সিস্টেম থেকে এটা কি হয়েছে, তোমার আইসোলেটেড হয়েছে। আচ্ছা এখন বলো তো, তাহলে পরিবেশের সাথে যেহেতু সিস্টেমের তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে তাপটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করেছি, তাহলে ডি কিউ ইকুয়াল টু আমরা কত লিখবো এখানে বলো? 0 লিখবো। তাহলে এখন বলো তো ডি কিউ ইকুয়াল টু 0 হলে ফার্স্ট লতে চলে যাও, ডি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, ডিইউ প্লাস ডিডব্লিউ that is equal to আমরা লিখব 0 that is equal to du plus dw that is equal to আমরা এখান থেকে লিখতে পারি du that is equal to minus dw, অথবা আমরা এটাও লিখতে পারি, তোমরা dw that is equal to minus du, দুটাই সঠিক, minus du দুটাই সঠিক। তো এই যে তোমার du equal to minus dw এটা কোন তাপগতীয় প্রক্রিয়া, এটা দিয়ে যদি বলা হয় এটা কোন তাপগতীয় প্রক্রিয়া, উত্তর হচ্ছে এটাই হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। অথবা dw equal to minus du এটাও কিন্তু আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় তোমার কৃত কাজ অন্তঃস্থ শক্তি, এখানে মাইনাস আসা মানে অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, মানে কমে যাবে। আর কাজের পূর্বে মাইনাস এলে এটার চিহ্নের ব্যাপার আছে, চিহ্নগুলো আমি একটু পরে বোঝাবো, আগামী ক্লাসে চিহ্নগুলোর ব্যাপার বোঝাবো। অর্থাৎ আমরা ফার্স্ট লতে যে ডিকিউ পেলাম, এই ডিকিউ কখনো প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে, আবার ডিডব্লিউ যেটা এখন এটা কখনো প্লাস হবে আবার কখনো মাইনাস হবে। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ এটাও আবার প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তো এই যে চিহ্নের যে ব্যাপারটা আছে এটা আমি আগামী ক্লাসে তোমাদের করাবো। ঠিক আছে, আগামী বৃহস্পতিবার যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমি এই চিহ্নগুলোর ব্যাপারটা আমি করাবো। তো আপাতত শুধু মনে রাখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে, রুদ্ধতাপ প্রক্রিয়া কন্ডিশনটা কি, পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হবে না, ফলে ডিকিউ ইকুয়াল টু 0 হবে। আর ডিকিউ যদি 0 হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে রূপটা, এই ডিকিউ এর পরিবর্তে আমরা 0 লিখবো, ফাইনালি আমরা পেয়ে যাচ্ছে ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, অথবা ডিডব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস ডিইউ। কি বুঝতে পেরেছো সবাই? এটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা 2 নাম্বার প্রক্রিয়া গেল। 3 নাম্বার প্রক্রিয়া হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আচ্ছা সমচাপ প্রক্রিয়া, তাহলে নাম থেকে কি বোঝা যাচ্ছে বলো তো, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের চাপ সমান থাকবে, চাপের পরিবর্তন হবে না, তাহলে ডিপি, পি মানে চাপ আর ডিপি মানে চাপের পরিবর্তন, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে, কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হবে, সেটাকে আমরা কি বলবো, সমচাপ। তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্রে কিন্তু এইটা দেখো, এটা পি আর এটা ভি যদি হয়, এই যে এটাই হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, যে এটাই হচ্ছে সমচাপ প্রক্রিয়া লেখচিত্র।
তো রুদ্ধতাপ সমস্যার ক্ষেত্রে লেখচিত্র আছে, ওইগুলো আমরা পরে করাবো। রুদ্ধতাপ সমস্যার ক্ষেত্রে বেশ কিছু স্পেশাল কন্ডিশন আছে, তো সেগুলো করিয়ে তারপরে আমরা লেখচিত্রে যাব। তাহলে এটা আমরা ইজিলি সমাজচাপ প্রক্রিয়ার যে লেখচিত্র সেটা আমরা বলে দিতে পারি। আচ্ছা, এই প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি হবে বলো? dq that is equal to du plus dw। তাহলে এখানে চাপের পরিবর্তন হবে না, কিন্তু সব বাকি অন্যান্য রাশির কি হবে? পরিবর্তন হবে। তার মানে সমাজচাপ প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ হচ্ছে এটাই থাকবে, মানে তাপেরও পরিবর্তন হবে, অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে, আবার এখানে কাজও হবে। এটাই হচ্ছে সমাজচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। আর 4 নাম্বার যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে তোমার সম আয়তন প্রক্রিয়া। সংজ্ঞা বলো, সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞাটা বলো। আয়তনের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, কেউ ভালো করে বলতেই পারতেছ না তোমরা। এটা ভি আর এটা হচ্ছে তোমার পি। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের আয়তনে পরিবর্তন হবে না, এই যে এটা হচ্ছে লেখচিত্র, কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হবে, সেটাকে বলা হবে সম আয়তন প্রক্রিয়া। তাহলে এখন বলো তো, সম আয়তন প্রক্রিয়া যেহেতু আয়তনে পরিবর্তন হচ্ছে না, তাহলে ডিভি ইকুয়াল টু কত লিখবো বলো? 0 লিখবো। আচ্ছা, ডিভি যদি 0 হয়, ডিভি যদি 0 হয়, dw equal to 0 that is equal to p into dv, so that is equal to কত হবে? 0 হবে। তাহলে সম আয়তন প্রক্রিয়া কি কাজ হয় কি হয় না বলো? হয় না। হয় না। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি হবে বলো? dq that is equal to du plus dw, dq equal to that d is equal to du plus dw কত? 0। তার মানে ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি dq that is equal to du। তার মানে আমার এই ক্ষেত্রে যে পরিমাণ তাপ দিবে, এই পরিমাণ তাপ সম্পূর্ণ তাপটা কাতে রূপান্তরিত হবে? কি কাজে ব্যয় হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হবে। তার মানে তুমি যদি সম আয়তন প্রক্রিয়ায় 100 জুল তাপ সরবরাহ করো বা 50 জুল তাপ সরবরাহ করো, তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? du that is equal to 50 জুল। এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, এগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে সম আয়তন প্রক্রিয়া কি কাজ হয় না হয় না বলো? হয় না। হয় না। এবারে চলে আসে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে 1 মিনিট সময় আছে, 1 মিনিট একটু কথা বলি, আগামী ক্লাসে আবার এটা নিয়ে কথা বলবো। এটা ভি আর এটা হচ্ছে তোমার পি। এইরকম একটা লেখচিত্র দেওয়া আছে, দেখবে এইটা আবার এটাকে এদিকে আনা হয়েছে, এরপরে আবার এটাকে এদিকে আনা হয়েছে। এটা ধরো এ, এটা বি, এটা সি। সি তোমার এ তে তাপমাত্রা, এ তে চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, তাপমাত্রা হচ্ছে T1। বি তে হচ্ছে চাপ হচ্ছে, দেখো পরিবর্তন হয়েছে চাপ P2, আয়তন কি পরিবর্তন হয়েছে দেখো তো? T2 না। আর সি তে চাপ হচ্ছে P3, আয়তন V3, V3 না V1, দেখো তো এখানে সি তে আয়তন কি হবে? V1 হবে, আর তাপমাত্রা হচ্ছে T3। দেখো বুঝতে পেরেছি কিনা? এটা বলা আছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। তো এখন ক নাম্বার যে প্রশ্নটা বলা আছে যে T1 থেকে T2 তে পরিবর্তনের ফলে কৃত কাজ, তো তার মানে এ থেকে বি তে, তো এ থেকে বি তে যাওয়ার পরে এটা কি প্রক্রিয়া বলো তো? সম আয়তন প্রক্রিয়া না? তার সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ কি জানি আমরা? dw equal to p into dv,